প্রিয় দর্শক মণ্ডলী, আরসিটিভির নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর একেএম রাশিদুল কাদির রিবন, ইনডোর মেডিকেল অফিসার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ এবং সার্জন অধ্যাপক ডক্টর আজিজা বেগম লুসি ম্যাডাম, অধ্যাপক গাইনি এবং অফ বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ম্যাডাম, স্বাগতম। ধন্যবাদ ডক্টর রিবন, তোমাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এন্ডোমেট্রিওসিস। ম্যাডাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, এন্ডোমেট্রিওসিস কি? এন্ডোমেট্রিওসিস প্রজননতন্ত্রের একটি বিশেষ রোগ, যেটা খুব বেদনাদায়ক। নর্মালি এন্ডোমেট্রিয়াম একটা লেয়ার থাকে যেটা জরায়ুর মাঝখানে থাকে। সেটা যদি কোনো একটা কারণে এটা জরায়ুর বাইরে চলে আসে এবং হরমোনাল ইনফ্লুয়েন্সে সেখানেই এটার পলিফারেশন হয়, গ্রোথ হয় এবং সেখান থেকে প্রতি মেনস্ট্রুয়েশনের সময় তার ব্লিডিং হয় এবং ব্যথা হয়, সেটাকেই আমরা এন্ডোমেট্রিওসিস বলে থাকি। অর্থাৎ তার নর্মাল পজিশন থেকে বা তার অন্য জায়গায় যে স্থাপনা, সেটাকেই বলা হয় এন্ডোমেট্রিওসিস। ম্যাডাম, এই রোগটি কী কারণে হয়ে থাকে? এন্ডোমেট্রিওসিসের এক্সাক্ট কারণ আমরা জানি না, কিন্তু কতগুলো থিওরি আমরা মানি। যেটাকে এক নম্বর বলা হয় যে আমরা মেনস্ট্রুয়াল ব্লিডিং সাধারণত ভেতর থেকে বাইরের দিকে চলে আসে। যদি কোনো কারণে এইটা পেছন দিকে চলে যায়, অর্থাৎ রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন, এটা একটা কারণ। দ্বিতীয় হলো যে ইমিউনিটি, শরীরে যদি তার প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখনও এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে। 3 নম্বর হলো যে আমরা যে বিভিন্ন অপারেশন করে থাকি, স্পেশালি সিজারিয়ান সেকশন, তখন এই এন্ডোমেট্রিয়ামটা বাইরে প্রতিস্থাপন হয় এবং সেখানে তার এন্ডোমেট্রিয়াম গ্রোথ হয়, যেটাকে আমরা বলি স্কার এন্ডোমেট্রিওসিস। আবার এটা ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে এটা প্রতিস্থাপন হয় এবং সেখানেই তার গ্রোথ হয় এবং এখানে তার ব্লিডিং হয়। যেহেতু এখানে কোনো আউটফ্লো থাকে না, অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লাড সার্ভিক্স দিয়ে জরায়ুর মুখ দিয়ে বাইরে আসে, কিন্তু এটা যখন অন্য জায়গায় হয় সেখানে তার বেরোনোর কোনো পথ থাকে না। সেই জন্য ওইখানেই তার পলিফারেশন হয়, ব্লিডিং হয়, ওখানেই সে বিভিন্ন রকমের সিস্ট তৈরি করে এবং এটা যেহেতু বের হওয়ার কোনো জায়গা নাই, পেশেন্ট খুবই পেইন ফিল করে এখান থেকে। ম্যাডাম, পরবর্তী কোশ্চেনে আমি জানতে চাইব, এই রোগের লক্ষণ হিসেবে কি কি দেখা যায়? এই রোগের লক্ষণ, কোনো পেশেন্ট থাকে যাদের এন্ডোমেট্রিওসিস আছে, তাদের কোনো লক্ষণ পাওয়া যায় না। আমরা হয়তো বিভিন্ন অপারেশন করতে যেয়ে বা আমরা তাদের অন্য ইনভেস্টিগেশন করতে যেয়ে আমরা রোগটা ডায়াগনোসিস করতে পারি। তবে এটার যেটা সবচেয়ে কষ্টদায়ক, প্রথমেই বলেছি এটা খুব বেদনাদায়ক একটা অসুখ। পেশেন্ট খুবই ব্যথা ফিল করে এবং তার লাইফটা মিজারেবল হয়ে যায়। তার কোয়ালিটি অফ লাইফ বলতে আমরা যা বুঝি, সেই লাইফটা তার নষ্ট হয়ে যায়। তো এটার প্রথম যেটা আমরা পাই সবসময়, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন। তার মেনস্ট্রুয়েশনের সময় এত ব্যথা হয় যে ব্যথার আবার একটা ক্যারেক্টারিস্টিক আছে। ব্যথাটা শুরু হয় মেনস্ট্রুয়েশনের আগের থেকে, ধীরে ধীরে ওখানে পলিফারেশন হয়, তার ব্যথা হয়। মেনস্ট্রুয়েশনের পরে তার শেষের দিকে যে ব্যথাটা প্রচণ্ড আকার ধারণ করে, এটাকে আমরা বলি ডিসমেনোরিয়া আমাদের ভাষায়। ডিসমেনোরিয়া হয়, তার পেলভিক পেইন হয়। সে সবসময় বলে তার তলপেটে একটা ব্যথা, তার কোমরে ব্যথা। তারপরে সে বলে যে আমি পেশাব পায়খানা করতে পারি না, করতে গেলে আমার প্রচণ্ড ব্যথা নিয়ে আমি অনুভব করি। আবার অনেক সময় পেশেন্ট আসে, সে তার কনসেপ্ট করছে না, ইনফার্টিলিটি নিয়ে আসে। তখন আমরা টেস্ট করতে যেয়ে, এক্সামিনেশন করতে যেয়ে দেখি যে তার এন্ডোমেট্রিওসিস আছে। আবার এই এন্ডোমেট্রিওসিস, আমি বললাম যে এটার যেহেতু কোনো আউটফ্লো ট্র্যাক নাই, তার বাইরে বেরোনোর কোনো পথ নাই, এটা ইউটেরাসের বাইরে, যার জন্য ওইখানে অনেক সময় এটা সিস্ট ফর্ম করে, যেটাকে আমরা বলে থাকি চকলেট সিস্ট। চকলেট বলি কেন? চকলেট বলি যখন ব্লিডিং হয়। আমরা জানি ব্লাডের তোমার ফ্লুইড পোর্শন থাকে, সেল থাকে। একটা টিউমার যখন ওখানে ব্লিডিং হয়, দেখা যায় গ্র্যাজুয়ালি তার ফ্লুইড পোর্শনটা কমে যায়, কমে যেয়ে তার যে সেলগুলো, সেগুলি তার একটা স্পিসিটেড একটা তৈরি করে, অর্থাৎ ঘন একটা জিনিস হয়, যেটাকে আমরা মনে করি মেল্টিং চকলেট।
চকলেটকে গলালে যেমন হয়, সেই জন্য এটাকে আমরা বলে থাকি চকলেট সিস্ট। এগুলিই তার সাধারণত লক্ষণ হয়। ম্যাডাম, এই রোগটি নির্ণয়ের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কি? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা অবশ্যই দরকার আছে। আমরা প্রথমে পেশেন্টের হিস্ট্রি থেকে গেস করি যে তার এন্ডোমেট্রিওসিস হতে পারে। তখন আমরা এটা ডায়াগনোসিসের জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি আমরা ট্রান্স অ্যাবডোমিনালও করতে পারি, কিন্তু এন্ডোমেট্রিওসিসের জন্য ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট। এখন বলা হয় এটা গোল্ড স্ট্যান্ডার্ড। আলট্রাসোনোগ্রাম টিভিএস যেটাকে আমরা বলি, টিভিএস এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি, আমরা এমআরআই করতে পারি। সাধারণত এই দুটো দিয়েই করি। তার সাথে আমরা অনেক সময় CA-125 করি, যেটা আমরা জানি যে ক্যান্সারে বাড়ে। এন্ডোমেট্রিওসিস কোনো ক্যান্সার না, তবুও এখানে দেখা যায় যে কিছুটা বেড়ে যায়। তো আমরা সাধারণত এই তিনটার দিয়েই করে থাকি। তার মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে টিভিএস, ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি। এটা দিয়েই আমরা জিনিসটাকে ডায়াগনোসিস করি। ও আরেকটা আছে, যেটা হলো যখন আমাদের কোনো মনে হয় যে ডাইলেমা আছে যে আমরা করতে পারছি কি না, তখন বলা হয় ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি দিয়ে আমরা দেখতেই পারি যে এরকম একটা সিস্ট, যেটা ব্লুইশ কালার, যেটার মধ্যে ব্লাড আছে, এরকম আমরা ডায়াগনোস। বা ম্যাচ স্টিক, অনেক সময় মনে হয় যে ম্যাচ দিয়ে পুড়ে দিলে যেমন একটা পোড়া পোড়া ইয়ে থাকে, সেটাকেও আমরা বলি বার্ন ম্যাচ স্টিক অ্যাপিয়ারেন্স, যে ওইখানে এন্ডোমেট্রিওসিস আছে। যার জন্য আগে বলা হতো ল্যাপারোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস, কিন্তু এখন বলা হয় যে না, ল্যাপারোস্কোপি একটা ইনভেসিভ প্রসিডিওর, সেটাতে না যেয়ে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি দিয়ে এটা ডায়াগনোসিস করা হয়। ম্যাডাম, এই এন্ডোমেট্রিওসিস নামের এই রোগটার চিকিৎসা ব্যবস্থা হিসেবে আপনারা কি করে থাকেন? এন্ডোমেট্রিওসিস একটা ক্রনিক ডিজিজ, এবং এইটা আমি আগেই বলেছি মানুষের কোয়ালিটি অফ লাইফ কমায় দেয়, নষ্ট করে দেয়। যার জন্য প্রথম আমাদের স্টেপের মধ্যে হচ্ছে কাউন্সিলিং। পেশেন্টকে আমাদের কাউন্সিলিং করতে হবে যে আমরা ট্রিটমেন্ট করব, এর বিভিন্ন ট্রিটমেন্ট অপশন আছে। ট্রিটমেন্টের জন্য আমরা তাকে করতে পারি, যেমন আমরা পেশেন্টকে প্রথমে কাউন্সিলিং করি, তারপরে আমরা প্রথম থেকে নেক্সট আমরা যাই তার পেইন কমানোর জন্য। পেইন কমানোর জন্য আমরা NSAID দিই, আইবুপ্রোফেন, মেপিনেমিক অ্যাসিড, এই ধরনের আমরা দিই। আবার এন্ডোমেট্রিওসিসের জিনিসটাকে কমানোর জন্য আমরা তাকে হরমোন থেরাপি দিই। হরমোনের মধ্যে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি। পিলের আবার নিয়ম আছে। আমরা সাধারণত পিল কীভাবে দিই পেশেন্টকে, পিল দিই যে সে খাবে, তারপরে তার 21 ডেজ খেয়ে 21 দিন পরে সে 7 দিন বাদ দিবে। এখানে তা না, এখানে তাকে এক টানা 6 থেকে 9 মাস পিলই খেতে হবে, যেখানে কোনো আয়রন খাবে না। দ্যাট মিনস আমাদের উদ্দেশ্য হলো তার মিনিস্ট্রেশনটাকে স্টপ করে রাখা, বন্ধ করে রাখা। তাতে করে তার যে এন্ডোমেট্রিয়াম, যেটা একটোপিক এন্ডোমেট্রিয়াম, সেটা অ্যাট্রোফাইড হয়ে যাবে। তাছাড়া আমরা ওরাল কন্ট্রাসেপটিকের পাশে আমরা এছাড়া দিতে পারি GnRH অ্যানালগ আছে, অ্যান্টাগনিস্ট আছে, আমরা এটা দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। এটাও আমরা 3 থেকে 6 মাস ধরে ট্রিটমেন্ট করতে পারি। নাওএডেজ আমাদের যে প্রোজেস্টেরন খুব আমরা ইউজ করি, আমরা বলি ডাইনোজেস্ট হিসাবে আমরা ইউজ করে থাকি, যেটাও আমরা 1 বছর পর্যন্ত প্রয়োজন হলে আমরা দিতে পারি। যেটার প্রত্যেকটারই একটাই উদ্দেশ্য যে একটোপিক যে এন্ডোমেট্রিয়াম আছে সেটা যাতে অ্যাট্রোফাইড হয়ে যায়, এবং অ্যাট্রোফাইড হয়ে গেলে তখন এটা কিওর হয়ে যেতে পারে। এছাড়া ট্রিটমেন্ট আছে আমাদের কনজারভেটিভ সার্জারি। কেন আমাদের মনে রাখতে হবে যে এইটা তৈরি হয়েছে ওভারিতে, মেইন জায়গা হচ্ছে ওভারি। ওভারিটাই আমাদের হরমোনের সবচেয়ে বড় জায়গা একটা মেয়ের। তাহলে ওভারিতে আমাদের ওভাম থাকে। তো আমাদের যদি ওভারিটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমার সেই পেশেন্টের মেনস্ট্রুয়েশনও হবে না, তার ফার্টিলিটি হবে না, বাচ্চা হবে না। কেননা এই ডিজিজটাই হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ এজের ডিজিজ, অর্থাৎ 20 থেকে 40 বছর 45 বছর সময় পর্যন্ত এই ডিজিজটা থাকে। কেননা এটার পেছনের প্রথম কালপিট হলো হরমোন ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন মানুষের শরীরে যতদিন থাকে ততদিনই এই ডিজিজটা থাকে। যখন কারো মেনোপজ হয়ে যায় তখন কিন্তু তার এই অসুখটা থাকে না। তো যেহেতু এটা রিপ্রোডাক্টিভ এজে থাকে, তাদের প্রেগনেন্সি একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়।
তো যার জন্য আমাদের উদ্দেশ্য থাকে যাতে আমরা ওভারিয়ান রিজার্ভটা রাখতে পারি, অর্থাৎ তার ওভামগুলো যেন নষ্ট না হয়ে যায় এবং তার যে সিমটম সেখান থেকে যেন সে রিলিফ পায়। সেই জন্য আমরা তাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, সেটা বাই ল্যাপারোস্কোপি দিয়ে আমরা করে থাকি। এটা যা সিস্টেকটমি করি না, আমরা ইনসিশন দিয়ে ওখান থেকে তার যে ফ্লুইড ম্যাটেরিয়াল, চকলেট যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেটাকে বের করে দিই। আমাদের মেইন উদ্দেশ্য হলো তার ওভামটাকে ঠিক রাখা, তার ওভারিটাকে ঠিক রাখা, এটাই হচ্ছে তার ট্রিটমেন্ট। আর ফাইনাল ট্রিটমেন্ট যখন তার বয়স হয়ে যায়, যদি তার রিপ্রোডাক্টিভ অর্থাৎ তার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, তখন আমরা একদম ইউটেরাস, ওভারি সব কিছু ফেলে দিই। কেন যতক্ষণ ওভারি থাকবে ততক্ষণ আমার ইস্ট্রোজেন থাকবে, যতক্ষণ ইস্ট্রোজেন থাকবে ততক্ষণ এন্ডোমেট্রিওসিস থাকবে। সেই জন্য আমরা এই পেশেন্টগুলো যেহেতু রিপ্রোডাক্টিভ এজের হয়, আমাদের ট্রিটমেন্টের অপশনই হলো যে আমরা যাতে তাদের ফার্টিলিটি মেনটেন করতে পারি, তাদের হরমোনাল অ্যাক্টিভিটিটা মেনটেন করতে পারি। যার জন্য সার্জারি আমরা কিন্তু অনেক পরে করি এবং সেইটা কনজারভেটিভ সার্জারি, আনলেস যদি যতক্ষণ না তার ফ্যামিলি কমপ্লিট হয়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, সবশেষে জানতে চাইব, এই রোগটি যেন কারণ না হয় সেই জন্য জনসাধারণ কি করতে পারে? প্রতিরোধের জন্য মেইন হলো তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, অর্থাৎ তাকে তার এক্সারসাইজ করতে হবে, তার ওয়েট রিডাকশন করতে হবে, তারপরে তার যে কোনো সিমটম হলেই সে যেন সাথে সাথে, বিশেষ করে অ্যাডোলেসেন্স যারা অল্প বয়সী মেয়েরা, তারা কিন্তু আমাদের কাছে ডিসমেনোরিয়া নিয়ে আসে, অর্থাৎ মেনস্ট্রুয়াল পেইন নিয়ে আসে। আমরা তাকে হয়তো কোনো কিছু ডায়াগনোসিস না করে, কোনো না দিয়ে শুধু পেইন কিলার দিলাম, তা না, আমরা আর্লি ডায়াগনোসিসের জন্য তো যখনই একটা অল্প অ্যাডোলেসেন্স বলি আমরা, অ্যাডোলেসেন্স গার্ল যখন আসবে তখন আমরা তাকে প্রথমেই তার ইনভেস্টিগেশন করে আগে ডায়াগনোসিস করব, যাতে তার ডিজিজে যদি শুরু হয় আমরা যেন সেটাকে প্রিভেন্ট করে দিতে পারি। 2 নম্বর, তার ওজন কমাতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আমরা আজকালকার ছেলে মেয়েরা বিশেষ করে আমাদের কি থাকে, আমরা কেরিয়ার ওরিয়েন্টেড, আমরা মনে করি যে আমরা পড়াশোনা শেষ করব, আমরা চাকরি পাব, আমরা আমাদের কেরিয়ার তৈরি করব, তারপরে বিয়ে করব, বাচ্চা নিব। তো এই যে একটা প্রেগনেন্সিও কিন্তু একটা প্রিভেন্টিভ। কিভাবে প্রিভেন্টিভ? একটা মা যখন প্রেগনেন্ট হয় তার 9 মাস মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, তাহলে 9 মাস যদি মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে তার ওই একটোপিক এন্ডোমেট্রিয়াম আর তখন থাকে না, ওইখানে তখন ডেসিডুয়ালাইজেশন হয়, তারপরে এটা সেটা অ্যাট্রোফাইড হয়ে যায়। তো সুতরাং প্রেগনেন্সিও একটা কারণ আছে, যার জন্য তার লাইফস্টাইলের সাথে সাথে তার ফ্যামিলি কমপ্লিটটাও আর্লি করা উচিত আর কি। আর আমি মেয়েদেরকে বলি যে কেরিয়ার এবং তার ফ্যামিলি দুটো সাইড বাই সাইড করতে হবে, কোনোটাই আলাদা করে না যে আগে কেরিয়ার করব তারপরে ফ্যামিলি করব, কমপ্লিট করব, তা না। আমার দুটোই একসাথে করা উচিত একটা সময়ের পরে যে দুটোই একসাথে করলে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। আমি তো প্রথমেই বলেছি ডিজিজটার আমরা এক্স্যাক্ট কারণ জানি না, যেহেতু আমরা যেটার এক্স্যাক্ট কারণ জানি না সেই জন্য আমাকে এটা প্রিভেন্টই করতে হবে। ধন্যবাদ ম্যাডাম, আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং সময় দিয়ে RCTV এবং ডক্টর স্টকের সাথে থাকার জন্য। ধন্যবাদ RCTVকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে দর্শককে আমার নলেজ থেকে কিছু শেয়ার করার জন্য, এবং দর্শকরা যাতে সচেতন হয়, আমার টিনেজ গার্লরা বা আমাদের রিপ্রোডাক্টিভ এজের মেয়েরা যাতে সচেতন হয়ে তারা এই নিয়মগুলো মেনে চলে, তাতে করে তারাও উপকৃত হবে, আমাদের সমাজও উপকৃত হবে এবং তাদের লাইফটা অনেক বেশি সুন্দর হবে, রোগমুক্ত হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সুস্থ থাকার জন্য এবং RCTV এবং ডক্টর স্টকের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, ফর হেলথ, ফর এডুকেশন।